আমার খাওয়া সব থেকে সেরা স্বাদের রাজভোগ মিষ্টি। নামের মধ্যেই কিন্তু একটা রাজকীয় ভাব আছে, তাই না? এই মিষ্টিটা এতটাই লোভনীয় হয় আর এতটাই মজা যে কেউ কিন্তু প্রথম দেখাতেই তার নজর কেড়ে নিবে। এই মিষ্টিটা কিন্তু আগের দিনের রাজাবাদশাদের সামনে পরিবেশন করা হতো আর তারা কিন্তু খুবই তৃপ্তি সহকারে এই মিষ্টিটা খেত, যার কারণে এটার নাম হচ্ছে রাজভোগ মিষ্টি। এই মিষ্টিটা যদি আপনি বাসায় এই রেসিপি ফলো করে বানিয়ে খান তাহলে নিজের কাছে নিজেকে রাজা রানী বা রাজা বাদশাদের মতোই মনে হবে। এই মিষ্টিটা কিন্তু অনেকেই ভয়ে বাসায় তৈরি করতে চান না, যার কারণে অনেক চড়া দাম দিয়ে দোকান থেকেই কিনে খেয়ে থাকেন। আজকে এই রেসিপিটা আমি এতটাই সহজ আর এতটা সিম্পলভাবে উপস্থাপন করেছি যে কেউ চাইলেই কিন্তু যখন তখন এই রেসিপি ফলো করে খুবই সহজে বাসায় তৈরি করে নিতে পারবে। যদি এই ডিটেলসে আপনি মিষ্টিটা তৈরি করতে চান তাহলে শেষ পর্যন্ত অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপি দেখে নেই। এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপের আধা কাপ মাওয়া নিয়ে নিলাম। আগেই কিন্তু আমরা ভিতরে দেওয়ার জন্য মাওয়াটাকে রেডি করে নিব, যার কারণে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ছানা আর সুজি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম এলাচের গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলা মাওয়ার সাথে খুবই ভালো করে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করে নিতে হবে যেন ছানা, মাওয়া আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সব একসাথেই একত্রে ক্রিমি ভাব চলে আসে। এই যে দেখুন কতটা ক্রিমি হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমার মাখামাখি একদমই রেডি। আমি এখন এগুলাকে একটু স্ক্র্যাপারের সাহায্যে একসাথে গুলিয়ে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে এটাকে বল বানিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, ছোট্ট একটা ইনফরমেশন, এই মাওয়াটা কিন্তু আমার ঘরে তৈরি করা, যার কারণে কিছুটা সফট ছিল। যদি আপনারা বাজারে মাওয়াটা এখানে ব্যবহার করেন তাহলে হয়তো একটু ড্রাই হতে পারে, যার কারণে আপনারা এটাকে সফট করে মুথে নেওয়ার জন্য 1 টেবিল চামচ পানি অথবা দুধ অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু এরকম ক্রিমি ভাব খুবই সহজে চলে আসবে। এখন আমি ছানার সাথে মিক্স করার জন্য ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিক্স করে নিব। প্রথমে দিয়ে দিলাম 1.5 চা চামচ ময়দা, একই সম পরিমাণে দিয়ে দিলাম সুজি অর্থাৎ 1.5 চা চামচ। এখানে কিন্তু 1.5 চা চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম অর্থাৎ গুঁড়া দুধ। আর এই যে দেখুন 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চিমটি দিয়ে দিলাম এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া কিন্তু ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এখন 1.5 চা চামচের মতো আমি রান্নার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন। এখন খুব ভালো করে এগুলাকে একসাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলেই কিন্তু এগুলাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে কিন্তু 2 কাপ ছানা আমি রেডি করে রেখেছি। ছানাটা কাটার সময় অবশ্যই মনে রাখবেন দুধের উপর কিন্তু নির্ভর করে ছানাটা নরম হবে নাকি শক্ত হবে। আপনারা যদি গরুর দুধ দিয়ে ছানা কাটেন তাহলে বলক আসার পর 5 মিনিট এটাকে একটু ঠান্ডা করে নেবেন, তারপর ভিনেগার অথবা লেবুর রস দিয়ে যদি ছানা কাটেন তাহলে এটা সফট হবে। আর যদি প্যাকেটের দুধ দিয়ে করেন তাহলে বলক আসার পর চুলার আঁচটা বন্ধ করে সাথে সাথেই কিন্তু আপনারা ভিনেগার অথবা লেবুর রস দিয়ে ছানাটা কাটলেও কিন্তু ছানাটা সফট হবে। আশা করি ছানা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আপনাদের মধ্যে থাকার কথা না। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করতে পারেন। খুব ভালো করে ছানাটা ক্রিমি করে মেখে নেওয়ার পর শুকনো উপকরণগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো মথে নিচ্ছি। শুকনো উপকরণগুলা মিক্স করার আগে যদি আপনারা ছানাটাকে খুব ভালো করে ক্রিমি করে নেন তাহলে আর মাথামতি বেশি করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, ছোট ছোট বল করে নেব। এর আগে কিন্তু আমরা শিরাটা অবশ্যই বসিয়ে নিব, না হয় কিন্তু তৈরি করার পর সাথে সাথে না দিলে এই মিষ্টির গায়ে ট্যাপ পড়ে যাবে। প্রথমেই কিন্তু আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ চিনি আর 5 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে কিন্তু সমান সমান করেও দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ওই যে রান্না করার সময় মাঝখান দিয়ে অনেকবার কিন্তু আপনাদেরকে গরম পানি অ্যাড করতে হবে, তাই 1 কাপ পানি অবশ্যই বাড়িয়ে দিবেন। এখন এটাকে এভাবেই রেখে দিব বলক ওঠার জন্য। এদিকে আমরা কিন্তু মিষ্টির বলগুলো তৈরি করে নিব। এখানে আমি যে পরিমাণ ছানা নিয়েছি এখান থেকে 15টি ভাগ আমি করে নিব। যেহেতু রাজভোগ মিষ্টিগুলা একটু বড় সাইজের হয় তাই কিন্তু আমি এখানে 15টা করেছি। আপনারা যদি ছোট করেন তাহলে কিন্তু আরো ছোট করে নিতে পারেন। আর একই পরিমাণে কিন্তু আমি যে মাওয়াটা তৈরি করে রেখেছিলাম সেটাও 15 ভাগ করে নিয়েছি। এখন একটু স্মুথ করে বল বানিয়ে নিতে হবে। হাতে তালুর মধ্যে নিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর করে ক্র্যাক ফ্রি কিন্তু এই বলগুলা তৈরি হয়ে যাবে। একে একে সবগুলাই করে নিলাম। এখন আমরা মিষ্টি বানাবো। এখন একটা
পিস আমি নিয়ে নিলাম আর হাতে তালুতে নিয়ে একটু গোল করে নিব। তারপর মাঝখানটা চ্যাপটা করে আমাদের যে মাওয়ার বলগুলো ছিল এগুলা থেকে একটি বল কিন্তু আমি মাঝ বরাবর বসিয়ে দিলাম আর সাইড থেকে এনে সিল করে দিয়েছি। এখন খুব স্মুথ করে কিন্তু এই মিষ্টিটাকে তৈরি করে নিতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক ফ্রি কিন্তু এই মিষ্টিগুলো আপনাদেরকে তৈরি করে নিতে হবে। আমি কিন্তু আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন, মাঝখানটা কিছুটা উঁচু রাখবেন আর সাইড থেকে এগুলাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন। এখন সাইড থেকে এনে সিল করে দিলেই কিন্তু আমাদের মিষ্টিটা রেডি। একটু স্মুথ করে বলটা বানিয়ে নিলেই হবে। এভাবেই কিন্তু আমি বাকি সবগুলোও তৈরি করে নিয়েছি। এখন সাথে সাথেই কিন্তু আমাদের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে শিরাটা যেন ফুটন্ত গরম হয় আর চুলার আঁচ যেন হাইতে থাকে। কারণ প্রথম কয়েক মিনিট যদি মিষ্টিগুলা ফুলতে না পারে তাহলে আর হাজার চেষ্টা করলেও কিন্তু এই মিষ্টিগুলা আর ফুলবে না। তাই কিন্তু প্রথমেই আপনারা হাই হিটে দিয়ে তারপর এই মিষ্টিগুলা ছাড়বেন আর শেষ পর্যন্ত হাই হিটেই রাখতে হবে। শুরুতেই কিন্তু এই ছিদ্রটা আমি লং দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু যখন শিরাটা ঘন হবে তখন কিন্তু এগুলা ফেনা দিয়ে ভরে যাবে, যার কারণে হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাবে। তখন কিন্তু এই লংটা সরিয়ে দিতে হবে। 3 মিনিট আমি অপেক্ষা করার পর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি হাতল ধরে, তাহলে কিন্তু সাইড সমানভাবে কুক হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এই শিরাটা ঘন হয়ে না যায়। আর খেয়াল রাখবেন অবশ্যই এরকম যেন অনেক বেশি ফেনা ক্রিয়েট হয় পাতিলের মধ্যে আর মিষ্টিগুলা যেন ফেনার নিচে থাকে, তাহলে কিন্তু বারবার নাড়াচাড়া করার কোনোই দরকার নেই। এগুলা সাইড থেকে সমানভাবে কুক হতে পারবে। পুরো 10 মিনিট পর কিন্তু আমি ফিরে এলাম। এই যে দেখুন, শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই আলতো হাতে নেড়ে চেড়ে দিবেন, তাহলে উপরের মিষ্টিগুলা নিচের দিকে যাবে, নিচের মিষ্টিগুলা উপরের দিকে আসবে। এ পর্যায়ে আমার কাছে শিরাটা একটু ঘন মনে হয়েছে, যার কারণে ফুটন্ত গরম পানি আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। পাশের চুলায় কিন্তু আমি একটা হাঁড়িতে গরম পানিটা বসিয়ে রেখেছি, যখন প্রয়োজন পড়বে এখান থেকেই দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 10 মিনিট রান্না করব। এরই সাথে কিন্তু আমি একটু চেক করে করে যখনই দেখবো শিরাটা ঘন হয়ে গেছে আমি 1 কাপ করে পানি অ্যাড করব। মাত্র 2 বার থেকে 3 বার আমার অ্যাড করার পরেই কিন্তু হয়ে গেছে। আপনার চুলার তাপের উপর নির্ভর করে পানিটা আপনি কতবার অ্যাড করতে হবে। অনেকের দেখবেন চুলার তাপ খুবই কম, যার কারণে শিরাটা খুব বেশি ঘন হয় না, সেক্ষেত্রে কিন্তু খুবই কম পানি অ্যাড করতে হয়। আবার অনেকের দেখবেন চুলার তাপ এত বেশি কিছুক্ষণ পর পরই শিরাটা গাঢ় হয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে, যার কারণে বারবার শিরাটা পাতলা করতে হচ্ছে পানি অ্যাড করে করে। অর্থাৎ আপনি আপনার চুলার তাপ বুঝে কিন্তু পানিটা কম বেশি করে নেবেন। পুরো 20 মিনিট ধরে কিন্তু আমি এই মিষ্টিগুলা জাল করেছি। এখন কিন্তু আমার মিষ্টিগুলা একদমই কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, একটা মিষ্টি কিন্তু ফেটে যায় নাই বা ক্র্যাক পড়ে নাই। অবশ্যই মিষ্টির বলগুলা বানানোর সময় ক্র্যাক ফ্রি করে বানাবেন, তাহলে কিন্তু এগুলা ফেটেও যাবে না, ক্র্যাকও পড়বে না। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করার পর আরো আধা কাপের মতো গরম পানি এখানে অ্যাড করে শিরাটাকে পাতলা করে নিতে হবে। আর না হয় কিন্তু এই গরম শিরার মধ্যে, ঘন শিরার মধ্যে পড়ে থেকে থেকে মিষ্টিগুলো খুব বেশি হার্ড হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন। আবার আপনারা যদি চান তাহলে এই শিরার মধ্যে মিষ্টিগুলা না রেখে পাতলা একটা শিরা বানিয়ে তারপর এই মিষ্টিগুলা ওইখানে রাখতে পারেন। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ। আপনিও যদি এই মিষ্টিটা বাসায় খুবই পারফেক্টভাবে বানাতে চান তাহলে ফুল রেসিপিটাই কিন্তু স্কিপ না করে দেখবেন, না হয় কিন্তু ছোটোখাটো যে টিপসগুলো আমি শেয়ার করেছি এগুলো স্কিপ হয়ে যাবে। এমনিতে তো এই মিষ্টিটা রসগোল্লার শেপে বানিয়ে নিতে হয় আর রসগোল্লা স্টাইলে বানিয়ে নিতে হয়, কিন্তু আপনারা চাইলে স্পঞ্জ মিষ্টি যেভাবে তৈরি করে সেভাবে বানিয়েও কিন্তু এই মিষ্টিটাকে খুব ইজিলি বানিয়ে নিতে পারেন। যেভাবেই তৈরি করেন না কেন এই মিষ্টিটা ভিতরে মাওয়া দেওয়ার কারণে কিন্তু খুবই রাজকীয় একটা ফিলিং আছে। এখন বুঝতে পারলাম কেন রাজা বাদশারা এটা বারবার খেত আর এটার নাম দিয়েছে রাজভোগ মিষ্টি। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু রেসিপির ব্যাপারে বলতেই ভুলে গেছি। উপর দিয়ে আমি ডেকোরেশনের জন্য কিছুটা মাওয়া গ্রেট করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এই মাওয়ার মধ্যে এই মিষ্টিটা কিন্তু খেতে খারাপ লাগে না। আমার কাছে তো এই মাওয়া দেওয়ার পর খেতে ভীষণ ভালো লেগেছে। আচ্ছা যাই হোক, এখন একটা মিষ্টি কিন্তু আমি কেটে দেখাচ্ছি। এটার পরিবেশনটা কিন্তু একদমই আপনার উপর নির্ভর করে আপনি ঠিক কিভাবে এটা পরিবেশন করতে চান। আবার কেউ চাইলে কিন্তু এটাকে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিলেও কিন্তু খেতে মন্দ লাগবে না। এই যে দেখুন ভিতরটা কতটা পারফেক্টলি হয়েছে, মাশাআল্লাহ। পুরো কিন্তু জালিদার হয়েছে, একদমই পারফেক্ট দোকানের মতো রাজভোগ মিষ্টি। আপনারা যদি এই মিষ্টিটা, এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলে আমি গ্যারান্টি এরপর থেকে কিন্তু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাওয়া একদমই ভুলে যাবেন। এই যে দেখুন একটা মিষ্টি কাছ থেকে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে।
আর এতটাই জালিদার হয়েছে, পুরো র্যাকগুলা খুব সুন্দর করে কাছ থেকেই বোঝা যাচ্ছে, একদমই কিন্তু রসগোল্লার মতো। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় মিষ্টি বানাতে কার না ভালো লাগে, আর এটা যদি হয় এতটা পারফেক্ট তাহলে তো কোনো কথাই নেই, বাসায় কিন্তু ট্রাই করবেন।